প্রতি বছর এই সময়টাতে আমার এরকম দিন কাটে না। মনে হচ্ছে মৃত্তিকা বেদ করে সদ্য চারা গাছটা যেমন আকাশটা দেখে, ঠিক যেন আজকের সকালটা আমার কাছে এমন। যদিও আমার পাশে জাহেদ হাঁটছে, কিন্তু মধ্যেখানে 4 ফুটের মতো একটা ফাঁকা রয়েছে। চাইলে আমাদের এই মধ্যে আরো 2 জন এসে হাঁটতে পারবে। আমার কাছে বিষয়টা যেন কেমন লাগছে। লাজ লজ্জার মাথা খেয়ে আমি আস্তে আস্তে ওর পাশে যেতেই ও ঠিক আরো দূরে সরে যাচ্ছে। আমি চেহারায় একটা বিরক্তির ছাপ আনার চেষ্টা করলাম। একবার বলতে চাইছিলাম, এই ছেলে, কষে 2টা থাপ্পড় লাগাবো, আর একবার সরে গেলে। আর এইভাবে দূরত্ব রেখে হাঁটছো কেন? কিন্তু কথাটা বলিনি। আমি স্বাভাবিক হয়ে নিজেকে নিজে সান্ত্বনা দিয়ে বললাম, শান্ত থাকো জিনিয়া, শান্ত থাকো। মনে মনে এটা বলেই হাঁটতে লাগলাম। যদিও আমি এই ছেলেটার সাথে কোনো রাগ দেখাতে পারি না, আমি মোটেও শান্ত টাইপের মেয়ে না। হাঁটতে হাঁটতে এই রাস্তাটা পার হব, ঠিক তখন ও আমার দিকে তাকিয়ে কিভাবে যেন আস্তে আস্তে করে আমার হাতটা ধরল। আমি বেশ অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকলাম। ও হাতটা ধরেই এদিক ওদিক তাকিয়ে রাস্তা পার হতে লাগলো। আমি শুধু এতটুকু ভাবছি, রাস্তাটা যেন শেষ না হয়। যদিও রাস্তাটা অনেক বড় ছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল অনেক ছোট। রাস্তা পার হওয়ার পরেই আমার হাতটা ছেড়ে দিয়ে আবার হাঁটতে লাগলো। আমি একটু স্বাভাবিক হয়ে বললাম, এই দাঁড়াও তো। কি হচ্ছে? হাঁটতে অসুবিধা হচ্ছে। আমি একটু চুপ করে রইলাম। বলতে চেয়েছিলাম, না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আমার তো মনে হচ্ছে তোমার অসুবিধা হচ্ছে, তাই দূরত্ব রেখে হাঁটছ। শোনো, ছেলে এত বোকা সেজে দেখাতে হবে না। আজকাল বোকারাও 2-3টা গার্লফ্রেন্ড নিয়ে করে। আর একবার দূরত্ব রেখে হাঁটবার তো ঠ্যাং ভেঙে বসিয়ে রাখবো। কিন্তু আমি বললাম, তোমাকে পাঞ্জাবিটা খুব মানিয়েছে। ও একটু হাসলো। কে জানে কি মনে করছে। এই ছেলেটার সাথে আমি রেগে কিছু বলতে পারি না। আমার রাগের কারণে বাবা তো আমার নাম রাগকুমারী বলে ডাকে। আর ভার্সিটিতে আমার এক একজন বন্ধু আমাকে এক এক নামে ডাকে। কেউ জল্লাদি, বাঘিনী, আবার কেউ ঘূর্ণিঝড়, ভূমিকম্প বলে। কিন্তু এই ছেলের সাথে ঘূর্ণিঝড় হয়ে সব কিছু উড়িয়ে দিব তো দূরে থাক, আমি নিজেই শান্তশিষ্ট একটা লক্ষ্মী মেয়ে হয়ে যাই। আমার কাছে একটু অস্বস্তি লাগছে। আর এই অস্বস্তিটা কাটানোর জন্যই একটু ইতস্ত হয়ে বললাম, আমার হাঁটতে একটু অসুবিধা হচ্ছে। শাড়ি পরে হাঁটার অভ্যাস নেই তো, তাই। ও আমার দিকে কেমন করে যেন তাকালো। ওর তাকানো দেখে মনে হচ্ছে ও যেন বলছে, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, বিয়ের পর তোমার কপালে খুব খারাপ কিছু আছে। কিন্তু আমি যে মিথ্যে বলেছি এই ছেলে কি করে বুঝবে? এর একটু পরেই ও আমার পাশে এসে হাতটা বাড়িয়ে বলল, সমস্যা নেই, আমি তো আছি। আমি একটু ওর দিকে তাকিয়ে চুলগুলো কানে গুঁজে আমার বাম হাতটা দিয়ে আলতো করে ওর হাতটা ধরলাম। কেমন যেন একটা অদ্ভুত ভালো লাগার অনুভূতি তৈরি হলো। সমস্যা নেই, আমি আছি তো। এই কথাটার মাঝে যেন একটা কিছু ছিল। মনে হচ্ছে আমার দায়িত্ব জাহিদ নিয়েছে, যে কিনা আমার কিছুতেই কিছু হতে দিবে না। আমি ওর হাত ধরে হাঁটছি। একটু অস্বস্তি লাগলেও কেন যেন অন্যরকম একটা শান্তির ছায়া গায়ে বয়ে গেল। ঠিক যেন সদ্য চারা গাছটা একটু একটু করে বড় হয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখছে। তারপর ও একটা রিক্সা নিল। আমার কাছে ওকে কেমন একটা অদ্ভুত অদ্ভুত লাগছে, বলা যেতে পারে। পাগলদের মাথায় ভূত চাপলে যা ইচ্ছে করে তাই করে। আর এই পাগলের ইচ্ছে জেগেছে আজকে আমার সাথে হাঁটবে আর রিক্সায় চড়ে ঘুরবে। আমি ওর কথায় হেসে বলেছিলাম, আচ্ছা দেখা যাক। তেমন একটা আশা করিনি, কিন্তু ও যে এটা সিরিয়াসলি করবে আমি ভাবতেও পারিনি। ওর বাড়ি চট্টগ্রাম আর আমার বাড়ি কুমিল্লা। চট্টগ্রাম থেকে এখানে এসে এই অনুভূতিটা আমার মাঝে ছড়িয়ে দিবে এটার আশা করিনি। ওর সাথে আমার পরিচয় হয় একটু অন্যরকম ভাবে। সেদিন অনেক রাত ছিল। চট্টগ্রামে ফুপির বাসায় বেড়াতে গিয়েছিলাম। স্টেশন থেকে নেমে রিক্সায় উঠতে যাব, ঠিক তখনই একটা ছিনতাইকারী আমার ব্যাগটা টান দিয়ে দৌড় দেয়। আমি কি করব বুঝতে পারছিলাম না। আমি কয়েকটা জোরে জোরে চিৎকার দিলাম, কিন্তু কাজ হয়নি। ততক্ষণে ছিনতাইকারী দৌড়ে অনেক দূর চলে যায়। সেদিন ফুপির বাসায় এসে রিক্সাওয়ালাকে নিচে দাঁড় করিয়ে ফুপির থেকে টাকা নিয়ে তারপর রিক্সাওয়ালাকে ভাড়া দিই। ফুপি সুরা পরে আমাকে ফু দিতে লাগলো আর বলতে লাগলো, তোর উপর খুব নজর পড়েছে, ভাগ্য ভালো ছুরি বা চাকু দিয়ে আঘাত করেনি। তখন আমার ক্যাম্পাসের অবস্থা রেগে ভূষিত হয়ে ফুলের মতো হয়ে যাওয়ার কথা। মেজাজটা খুব খারাপ হয়ে গিয়েছিল।
যদি ওই বেটাকে আমি হাতের কাছে পেতাম, হাত দুটো কেটে গলায় ঝুলিয়ে দিতাম। 3 দিন থাকার পর আবার কুমিল্লায় চলে আসি। চলে আসার 5 দিন পর আমাদের বাসায় সাত সকালে একটা ছেলে হাজির হয়, আর সেই ছেলেটা জাহিদ। আম্মা আমায় ঘুম থেকে উঠিয়ে বলল, এই তোর ব্যাগ পাওয়া গেছে, উঠ। আমি চোখ একটু করে খুলে বললাম, কিসের ব্যাগ? আরে ওই যে তোর ফুপির বাড়িতে তোর ব্যাগ ছিনতে হয়েছিল না, ওটা তোর ব্যাগ ছেলেটা নিয়ে এসেছে। তুমি আমার সাথে মশকরা করছো? ছিনতাই হয়েছে চট্টগ্রামে, আর কেউ একজন কুমিল্লায় পেয়ে নিয়ে তাই এসেছে আমাকে দিতে? যাও তো, ভালো লাগে না। সকাল সকাল আইসা এইসব আজগুবি কথাবার্তা বলা শুরু করে দিছে। ওই ওঠ, থাপড়ায় দাঁত খুলে দিব। তোর সাথে কি আমি মিথ্যা বলছি? আমি উঠে চুলগুলো ঠিক করে বললাম, চলো তো দেখি কে মহান ব্যক্তি। রাগ রাগ ভাব নিয়ে ড্রয়িং রুমে গিয়ে দেখি সোফায় একটা ছেলে বসে আছে আমার ব্যাগটা নিয়ে। আমি বেশ অবাক হলাম। আমি কাছে যেতেই ও দাঁড়িয়ে বলল, আপনি জিনিয়া? আমি মাথা নেড়ে হ্যাঁ সূচক ইশারা দিলাম। তারপর ও আমার নিকট ব্যাগটা বাড়িয়ে বলল, ধরুন এটা। আমি আম্মার দিকে তাকিয়ে ব্যাগটা নিলাম। বললাম, আপনি এটা কোথায় পেয়েছেন? যে 8 দিন আগে রাতে রিক্সা করে বাসা যাচ্ছিলাম, দেখলাম একটা লোক ব্যাগ থেকে কি যেন বের করে ব্যাগটা ফেলে দেয়। আমি রিক্সাওয়ালাকে বলে রিক্সা থামিয়ে ব্যাগটা নিলাম। পরে বাসায় এনে ভেবে চিন্তে বুঝলাম এটা নেশাগ্রস্ত লোকের কাজ। নেশা খাওয়ার জন্য এই কাজটা করেছে। ব্যাগে টাকা বা মোবাইল নিশ্চয় ছিল, ওগুলো নিয়ে ফেলে দিয়েছে। যদি পেশাদার ছিনতাইকারী হতো সেটাও ফেলতো না, ব্যাগটাও অন্য কোথাও বিক্রি করে দিত। এইটুকু বলেই থামে। কিন্তু আমি বললাম, তা আপনি আমাদের বাসা চিনলেন কিভাবে? ব্যাগে তেমন কিছু তো ছিল না। ভালো করে চেক করে দেখি ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি ছিল, ওইটার সূত্র ধরেই। আজ শুক্রবার, আজ অফিস বন্ধ, না হয় আপনার ব্যাগ আরো আগেই পেয়ে যেতেন। গতকাল রাতেই ট্রেনে করে রওনা দিয়েছি, আর এসেই সোজা ঠিকানা অনুযায়ী আপনাদের বাসায়। আমি বেশ অবাক হয়েছি। তারপর একটা হাসি দিয়ে বললাম, আপনি সামান্য ব্যাগ দিতে চট্টগ্রাম থেকে কুমিল্লা এসেছেন? আপনি কি পাগল? ও একটু চুপ করে থেকে মাথায় চুল কিয়ে বলল, জানি না আমি আসলে কেমন, জানতে হবে না। নিশ্চয়ই নাস্তা করেননি এখনো? আম্মা এইভাবে তাকায় আছো কেন? কিছুটা ব্যবস্থা করো। যদি আম্মাকে আমি ব্যবস্থা করতে বলি তবে আমিই সব কিছু করলাম। সেদিন থেকে ওর সাথে আমার পরিচয়। যাওয়ার সময় ওকে বলেছিলাম, যদি কখনো আবার চট্টগ্রামে যাই আপনার সাথে দেখা করব। ওর নম্বরটা রেখে দিয়েছিলাম। ওর আসা আর যাওয়ার ভাড়াটা দিতে চেয়েছিলাম, কিন্তু নেয়নি। আমার কাছে ওকে খুব অদ্ভুত একটা ছেলে মনে হয়েছিল। এইরকম বোকার মতো কাজটা কিভাবে করতে পারলো? কিচ্ছা কাহিনী ওখানেই বাদ দিতে পারতাম। ব্যাগ পেয়েছি, কিচ্ছা কাহিনী শেষ। কিন্তু কি মনে করে ঠিক 1 সপ্তাহ পর আমি নিজে ওকে ফোন দিই। আমার মাথায় 1 সপ্তাহ ধরে শুধু জাহেদকে নিয়ে ঘুরপাক খেত। এই যে এই শহরে আজও কি এরকম সহজ টাইপের ছেলে আছে? কি পাগলের মতো কাজটা করেছে, শুধু ব্যাগ দেওয়ার জন্য চট্টগ্রাম থেকে কুমিল্লা এসেছে। ওকে ফোন দিয়ে ওর সাথে কথা বলতে লাগলাম। তারপর কিভাবে যেন 4 মাস কেটে যায়। কথা বলতে বলতে আমরা যেন কত কাছাকাছি চলে এসেছিলাম বুঝতেই পারিনি। কিভাবে যেন কি থেকে কি হয়ে গেল। আর গতকাল রাতে আমাকে বলেছে আজকে আমার সাথে পাশাপাশি হাঁটবে, রিক্সা চলবে। আমি কথাটা তেমন গায়েই লাগাইনি। সকালে এসে ফোন দিয়ে বলল, আমি তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি। আমি বেশ অবাক হয়েছি। রাতেই নাকি ট্রেনে করে রওনা দিয়েছ? সবকিছু আগে থেকে ভেবে রেখেছিলে? দেখছো তো, তোমাকে বলেছিলাম না তোমার সাথে আজকে সারাদিন রিক্সা চড়বো আর হাঁটবো। ওর কথায় বাস্তবে ফিরলাম আমি। আমার এখন বিশ্বাস হচ্ছে না এই পাগল ছেলেটা এইরকম পাগলামো করবে। রিক্সায় চড়ছি, অনেকটা আজকে পরিষ্কার, আকাশটা অনেক পরিষ্কার আছে, বাতাস বইছে। ও একটু ইতস্ত করে বলল, আচ্ছা বলো তো, কেন তোমার সাথে এই দিনে হাঁটতে আর রিক্সায় চড়া প্ল্যান করছি? কেন করেছ? আজকে বছরের প্রথম দিন। বছরের প্রথম দিনে তুমি আমার পাশে থাকলে সারা জীবনে আমি তোমাকে পাশে পাবো। আমি হাসতে লাগলাম। কি বলা উচিত কোনো কথা খুঁজে পেলাম না। পাগলটার পাগলামিগুলো আসলে অদ্ভুত। রিক্সা চলছে চলুক, চুপ করে থাকি। ওর সাথে সারা জীবন যেন পাশাপাশি থাকি, এই কথাটায় পাগলটা কি ইঙ্গিত দিচ্ছে? না ভাবতে হবে, বাসায় গিয়ে ভাববো। আপাতত ওর সাথে রিক্সায় চড়ি। I just wanna live with you.
I spend more with you. I wanna be with you. আর রাখবো না দূরে তোমায়, আর রাখবো না দূরে তোমায়, বাসবো ভালো যতটা চাও তুমি। আর রাখবো না দূরে তোমায়, আর রাখবো না দূরে তোমায়, বাসবো ভালো